আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশিকুর রহমান আলিফ। আজকে তোমাদের সাথে অধ্যায় 6 মহাকর্ষ ও অভিকর্ষের মাস্টার ক্লাস নিয়ে তোমাদের সামনে লেকচার 1 থেকে শুরু করে লেকচার 3 তিনটি লেকচার প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। তো আজকের দেখো, এই লেকচার 3 এর মধ্যে আমরা টোটাল 8টা টাইপে বিভক্ত করেছি এবং এর মধ্যে আমাদের গুরুত্বের ক্ষেত্রে এই 3 স্টার যেগুলো আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে আমাদের অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ, মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহ, এই তিনটা টাইপকে আমরা এখানে 3 স্টার দিয়েছি। অর্থাৎ বিগত বছরের প্রশ্ন যখন আমরা অ্যানালাইসিস করেছি তখন সিকিউ বলো বা এমসিকিউ বলো, দুইটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েই আমরা এই ইম্পর্টেন্সটা দিয়েছি। এবং তোমরা প্রথমে যখন দেখবা কেপলারের সূত্রের মধ্যে আমরা কেপলারের যে তিনটা সূত্র আছে কেপলারের যে তিনটা সূত্র আছে উপগ্রহের গতিবিধি নিয়ে, সেই বিষয় নিয়ে আমরা দেখব। গ্রহ এবং উপগ্রহের গতি নিয়ে কেপলার যে আলোচনা করে, কিভাবে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়, কিভাবে এমসিকিউতে আসে, সেগুলো দেখব। এরপরে মহাকর্ষ বল, নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষ ধ্রুবক, অর্থাৎ এই যে নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে যে আলোচনাগুলো, সেগুলো আমরা টাইপ 2 তে দেখবো। তোমরা জানো যে নিউটনের মহাকর্ষ যে সূত্রটা আছে বা মহাকর্ষ বল আছে, F=g(m1m2)/d², এটা নিয়ে আমরা আলোচনা করব। কিছুক্ষণ পরে আমরা দেখব টাইপ 3 তে অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। বিভিন্ন সময় বিভিন্ন গ্রহে গেলে আমাদের ভর দ্বিগুণ বা তিনগুণ করলে, ব্যাসার্ধ অর্ধেক করলে বা দ্বিগুণ করলে, অর্থাৎ এরকম যে চেঞ্জ করলে অভিকর্ষ ত্বরণ কিভাবে চেঞ্জ হয়, অভিকর্ষ কিভাবে চেঞ্জ হয়, সেই বিষয়গুলো আমরা টাইপ 3 তে আলোচনা করব। এবং এরপরে মহাকর্ষীয় প্রাবল্য, একটা গ্রহ ঠিক কতটা মহাকর্ষের দিক থেকে কতটা স্ট্রং, অর্থাৎ সে আরেকটা বস্তুকে কতটা স্ট্রংলি আকর্ষণ করে, সেই বিষয়টা হচ্ছে আমরা এখানে বোঝাবো। এরপর আমরা মুক্তিবেগ দেখব। তারপরে আমরা কৃত্রিম উপগ্রহ দেখব, যে গ্রহের সাপেক্ষে কৃত্রিম উপগ্রহগুলো কিভাবে কাজ করে, তাদের বেগ কত, তারা কত উচ্চতায় থাকবে, তাদের পর্যায়কাল কত। এরপরে আমরা টাইপ 7-এ হচ্ছে মিক্স কয়েকটা প্রবলেম রাখছি, এবং টাইপ 8-এ সর্বসাকুল্যে আমরা মহাকর্ষীয় বিভব শক্তি দিয়ে আমাদের আলোচনাটা শেষ করব। এবং এর মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের টাইপ 3, টাইপ 5 এবং টাইপ 6 এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং অপর যেই টাইপগুলো এখানে আমাদের আছে সবগুলো হচ্ছে 2 স্টার। তবে গুরুত্বের ভিত্তিতে আমাদের আসলে সবগুলো টাইপই ইম্পর্টেন্ট, শুধুমাত্র কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা এই ইম্পর্টেন্স গুলো সেট করেছি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমাদের এই লেকচারের মধ্যে আমরা টাইপ 2, টাইপ 4 এবং টাইপ 8 এই তিনটা টাইপ নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি। এখন প্রথমেই আমরা যদি দেখে নেই যে টাইপ 2 থেকে কি কি প্রশ্ন এসেছে। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 এবং 13-14 দুইটা বছরের প্রশ্ন এসেছে। এরপরে জগন্নাথ ইউনিভার্সিটিতে 14-15-তে এসেছে, এবং খুলনা ইউনিভার্সিটিতে 12-13 সালে এসেছে। এবং রিটেনও একটা প্রশ্ন এখানে আসছে, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20, মোটামুটি বলতে পারো যে রিসেন্ট। এখন প্রথম যে কনসেপ্টটা আমাদের মহাকর্ষ বল, সেটা হচ্ছে নিউটনের যে মহাকর্ষ সূত্র সেখান থেকে আসবে। এবং দেখো, আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্রে তিনি কি বলেন, যে মহাবিশ্বে অবস্থিত দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তো অনেক সময় আমাদের জিজ্ঞাসা করা হয় যে মহাকর্ষ বল কিরূপ বল। তো ওই ক্ষেত্রে আমাদের যেন এই বিষয়টা মনে থাকে যে মহাকর্ষ বল হচ্ছে এক ধরনের আকর্ষণ বল। আচ্ছা, এবং আরেকটা বস্তু এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুটি বস্তুর মধ্যকার। অর্থাৎ যখনই আমরা চিন্তা করব তখন দুটি বস্তু নিয়ে হিসাব করতে হবে। এখন দেখো, দুটি বস্তু এখানে চিত্রে দেওয়া আছে, একটা হচ্ছে M1 এবং একটা হচ্ছে M2। সো এখানে এই M1 ভরের বস্তুকে M2 ভরের বস্তু F1 বলে আকর্ষণ করে, আর M1 বস্তুটা M2 ভরের বস্তুকে F2 বলে আকর্ষণ করে। তো নিউটন আরেকটা কথা বলে গেছেন, যে এই যে প্রতিটি বস্তুকে আকর্ষণ করবে, সে আকর্ষণ বল দুটো হবে পরস্পর সমান। অর্থাৎ ধরে নাও M1টা হচ্ছে এখানে আমার বড় গ্রহ। হ্যাঁ, জাস্ট আমরা ধরে নেই, বড় গ্রহ ধরতে পারো, বড় বস্তু ধরতে পারো, যেটা খুশি বলতে পারি, সমস্যা নাই। আর ধরে নাও এটা হচ্ছে আমার ছোট একটা বস্তু। এখন অনেক সময় আমাদের যেটা মনে হয় যে বড় বস্তু হচ্ছে ছোট বস্তুকে বেশি বলে আকর্ষণ করবে, এবং ছোট বস্তু বড় বস্তুকে অল্প বলে আকর্ষণ করবে, এরকম মাঝে মধ্যে মনে হয়। কিন্তু নিউটন সাহেব বলে গেছেন যে এই দুইটা বল অবশ্যই পরস্পর কি হবে, সমান হবে। তো এই বিষয়টা সবার যেন মনে থাকে। এবং এরপরে আমরা যে সূত্রটা জানি, যে মহাকর্ষ বলের সূত্র তাহলে হবে G × M1 M2 তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব কত বলা আছে, আর বলা আছে, তার মানে নিচে হবে R²। এখন দেখো, এখানে আরেকটা টপিক নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার, সেটা হচ্ছে এই যে মহাকর্ষীয় ধ্রুবক। তোমরা জানো যে এই যে মহাকর্ষীয় ধ্রুবক, এটা একটি সর্বজনীন ধ্রুবক। এখন সর্বজনীন ধ্রুবক হওয়ার কারণে এখানে
বেশ কিছু ফ্যাক্টর আমাদের মনে রাখতে হবে। নাম্বার ওয়ান কথা সেটা হচ্ছে, যেহেতু সে সর্বজনীন ধ্রুবক, তার মানে সে অনেক কিছুর উপর আসলে নির্ভর করে না। ধরে নাও যে আমি হচ্ছে এই দুইটা বস্তুর মাঝে একটা একটা ধরো লোহার একটা পাত্রে দিয়ে রাখছি। হ্যাঁ, লোহার একটা পাত দিয়ে রাখছি। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাই, আগে হচ্ছে আপনি ধরেন শূন্য মাধ্যমে রাখছিলেন, তো সেই ক্ষেত্রে আকর্ষণ বল যেমন হবে, লোহার পাত রাখলে আসলে আকর্ষণ বল কি সেম হবে নাকি আলাদা? তো অ্যান্সার হচ্ছে সব সময় আকর্ষণ বলটা সেম থাকবে। আমি মাঝে লোহার পাত রাখি বা যে কোনো বস্তু রাখি না কেন, আকর্ষণ বলের কোন রকম কোনো কি আসবে না, চেঞ্জ আসবে না। কারণ কি? কারণ হচ্ছে এই মহাকর্ষ যে ধ্রুবক, এটি বস্তুর মধ্যকার যে প্রকৃতি, অর্থাৎ এই ফ্যাক্টর গুলো একটা আমরা মনে রাখবো। প্রবেশ্যতা, এরপরে দুইটি যে পদার্থ আছে বা দুইটি বস্তু আছে, সে দুইটি বস্তুর ভৌত অবস্থা, প্রবণতা এবং দিকদর্শিতা, এই যে ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলোর উপরে এই সর্বজনীন ধ্রুবক কিন্তু নির্ভর করবে না। তো আমরা এখানে ছোট্ট করে লিখে রাখি যে এই যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টরের উপরে এই অভিকর্ষ, আমাদের যে মহাকর্ষ ধ্রুবকটা, সেটা আসলে নির্ভরশীল না। তো এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে। তোমাকে এই চারটা অপশনের বাইরে, বা এই যে প্রবেশ্যতা, দুটি বস্তুর ভৌত অবস্থা, প্রবণতা, দিকদর্শিতা, চারটা অপশনের বাইরে আরো কয়েকটা অপশন তোমাকে দিতে পারে। তো মোট কথা এখানে মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, সার্বজনীন ধ্রুবকটা আসলে কার উপরে চেঞ্জ হবে না। সেটা এই চারটাই হোক, আরো এক্সট্রা কিছু দেওয়া থাকুক না কেন, এই জি এর মানটা কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন চলো নিস্পন্দ বিন্দুর অবস্থান নির্ণয় করার সম্পর্কে আমি কিছু আইডিয়া দেখে নিই। ধরে নাও এখানে আমার একটা বস্তু আছে, সেই বস্তুটা হচ্ছে M1, আর এখানে আমার আরেকটা বস্তু আছে, ধরে নাও সেটা হচ্ছে আমার M2, এবং ধরে নাও দুজনের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে R। এখন আমাদের এই নিস্পন্দ বিন্দু বলতে আসলে ভাইয়া কি বোঝায়? নিস্পন্দ বিন্দু বলতে বোঝায় যে বিন্দুতে লব্ধি মহাকর্ষ বল, তো মহাকর্ষ বলের ক্ষেত্রে ওটা খাটবে, প্রাবল্যের ক্ষেত্রেও খাটবে। তো যে বিন্দুতে লব্ধি মহাকর্ষ বল অথবা প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ ধরো একটা বস্তু আছে, সেই বস্তু হচ্ছে ধরো আমার যদি 1 কেজি হয় সেক্ষেত্রে সেটা প্রাবল্য, যদি 1 কেজি না হয়, অন্য বস্তু হয়, অন্য ভর হয়, সেটা প্রাবল্য না হয়ে মহাকর্ষ বল হবে। তো সেই ক্ষেত্রে ধরো এই বস্তুর উপরে আমার এই ডান দিকেরও যা প্রাবল্য, বাম দিকের প্রাবল্য মনে করো সেম। ধরো এই E1 আর E2 পরস্পর হচ্ছে ইকুয়াল। তাহলে E1 E2 যদি পরস্পর ইকুয়াল হয়, এই অবজেক্টকে যদি দুইজন দুই দিকে সমান বলে টানে, তাহলে কি হবে? এটার উপর যে লব্ধি বলটা থাকবে, নেট যেই প্রাবল্যটা থাকবে, সেই প্রাবল্য কি হবে? শূন্য। তো এটা কোন অবস্থানে হয়? সেই অবস্থানটাই হচ্ছে আমাদের নিস্পন্দ বিন্দু। ওই বিন্দুর অবস্থানটাই হচ্ছে নিস্পন্দ বিন্দু। এখন খেয়াল করো, এখান থেকে আমরা দেখি, ধরে নাও দুইটা বস্তুর মধ্যে এইরকম একটা পজিশন ধরো থাকবে। তো আমরা ধরে নেই এই পজিশনটা হচ্ছে আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের R-X, আর এই যে বড়টা থেকে এটা ধরে নেওয়া হচ্ছে X। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যদি বলি যে এই বিন্দুতে আমার M1 ভরের বস্তুটা এই ছোট M ভরের বস্তুটাকে বাম দিকে টানতেছে, ধরো তাহলে এটা হচ্ছে আকর্ষণ বল হবে F1, আর এই ছোট M কে M2 ডান দিকে টানতেছে, তো এটা কত হবে? F2। এখন এই বিন্দুতে যদি এমন হয় যে আমার দুই দিকের টানটাই কি হয়েছে, বা দুই দিকে আকর্ষণ বলটাই কি সমান, অর্থাৎ যদি এমন হয় যে F1 সমান F2, সেই ক্ষেত্রে এই বস্তু কিন্তু আসলে কোনো দিকেই কোনো বল অনুভব করবে না। অর্থাৎ ডানেও সে কোনো বল অনুভব করবে না, বামেও কোনো বল অনুভব করবে না। তাহলে যেই বিন্দুতে এরকম লব্ধি বলটা শূন্য হবে, সেই বিন্দুকে আমরা বলতেছি নিস্পন্দ বিন্দু। এখন ম্যাথমেটিক্যাল মডেলটা দাঁড় করাই দেখো, এখান থেকে কি লেখা যায়। আমরা ইকুয়েশন লিখে ফেলি জি। F1টা হচ্ছে কার কার মধ্যবর্তী, দেখো F1টা হচ্ছে M1 এবং এই M ভরের বস্তুর মধ্যে। তাহলে এখানে লিখবো M1 M, আর মধ্যবর্তী দূরত্ব কত M1 এবং M এর মধ্যে? X। তাহলে নিচে লিখবো হচ্ছে X²। সেম ভাবে F2 যদি লিখতে চাই, দেখো F2টা হচ্ছে M2 ভরের বস্তু এবং M ভরের বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। তাহলে এখানে আমার M এবং M2 লিখতে হবে, সেখানে আমি লিখলাম M2 এবং M। নিচে দূরত্বের স্কয়ার, দূরত্ব হচ্ছে R-X²। এখন দেখো দুই পাশ থেকে সুন্দর করে জি এবং জি বাদ যাবে, এম এবং এম বাদ যাবে। সো আলটিমেটলি আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারবো M1/M2
ইকুয়ালস টু এক্স বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন দেখো আমাদের যে শর্টকাটটা আসলে আমরা তৈরি করতে চাই, যাতে ভার্সিটির প্রশ্নে তুমি অল্প সময়ে প্রবলেমগুলো সলভ করতে পারো, শর্টকাটটা দেখো দেখতে কেমন হবে। আমি যদি এখানে রুটটা এই পাশে নিয়ে আসি, এটা কি হবে m1 m2 এর উপরে রুট, আর ডান পাশে কি থাকবে এক্স বাই আর মাইনাস এক্স। তাহলে ভাই এই যে ইকুয়েশনটা আমরা এখানে পাইছি, তুমি দেখলেই বুঝবা, দেখো রুট দিব, রুট দিয়ে দুইটা ভরের মধ্যে যে কোনো একটা ভর আমি লিখবো। তা আমি হচ্ছে উপরে কি লিখছি, m1 লিখে ফেলছি না? তাহলে এই পাশে দূরত্বটাও ওই m1 থেকে হিসাব করতে হবে। চিত্রে দেখো আসলে তাই আছে। এখানে m1 এবং m2 এর মধ্যে আমি উপরে কোনটাকে রাখছি, m1 কে রাখছি, এবং এই জন্য দেখো দূরত্ব উপরে আমি m1 থেকে দূরত্বটাকে উপরে রাখছি, অর্থাৎ x কে হচ্ছে আমি উপরে রাখছি, লবে রাখছি। আবার নিচে যেহেতু আমি m2 রাখছি, তাহলে নিচের দূরত্বটা হচ্ছে কার থেকে হিসাব করতে হবে, m2 থেকে নিচের দূরত্বটাকে হিসাব করতে হবে। তো আশা করি এই যে একটা কনসেপ্ট, যে কিভাবে আসলে শর্টকাটটা ডেভেলপ করতে হয় সেটা আমরা বুঝতে পারছি, এবং আলটিমেটলি তুমি যদি প্রসেসটা বুঝে থাকো, নিজে তুমি ম্যাথে এটা অ্যাপ্লাই করতে পারবে ইনশাল্লাহ। চলো নেক্সট একটা প্রবলেম আমরা দেখি। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 সালে আসা একটা প্রশ্ন, 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে। এটা হচ্ছে ভাই খুবই বেসিক একটা প্রশ্ন, এটা হচ্ছে আসলে জি এর সংজ্ঞা থেকে আসছে, এটা হচ্ছে আসলে জি এর সংজ্ঞা থেকে আসছে, অর্থাৎ মহাকর্ষীয় যে ধ্রুবক তার সংজ্ঞা থেকে আসছে। তোমরা একটু বই খুলে দেখলেই বুঝবা। তো এখানে দেখো কি বলছে, 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে রাখলে, তার মানে দুটি বস্তুর ভরই হচ্ছে তোমার 1 কেজি, আর দুজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে এটা জিজ্ঞাসা করছে, অর্থাৎ এফ কত। তাহলে ভাই খুব সহজ বিষয়, আমরা যদি ইকুয়েশন লিখি যে এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমি এখানে মান বসাবো, জি এর মানটা হচ্ছে কত 6.673 ইন্টু 10^11। m1 m2 দুইটাই হচ্ছে আমাদের 1 কেজি করে আছে, আর দূরত্ব হচ্ছে আমাদের 1 মিটার আছে। তাহলে দেখো ভাই আমার যে ফোর্সের মানটা কি এইটা এত নিউটন হবে না, কারণ এইখানে তো আসলে অন্য কিছু আর চেঞ্জ হয় নাই। তাইলে খেয়াল করো এইখানে আমার এই ক্যাপিটাল এফ এর মানটা কত হবে আমরা পেয়ে গেছি 6.673 ইন্টু 10^11 নিউটন। তার মানে আমার প্রথমটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই কিন্তু আসলে আমাদের এই ক্যাপিটাল জি এর সংজ্ঞা, যেটা আমরা প্রথমেই বললাম, ক্যাপিটাল জি এর সংজ্ঞা যখন দেওয়া হয় তখন কিন্তু এইভাবেই সংজ্ঞা দেওয়া হয়। কিভাবে সংজ্ঞা দেওয়া হয় তোমাদের একটু দেখাই। সেক্ষেত্রে জি এর মানটা হচ্ছে আমরা লিখি না, সেক্ষেত্রে আমরা জি এর মানটা এইভাবে ডিফাইন করি, জি ইকুয়ালস টু যদি এফ আর স্কোয়ার ডিভাইড বাই m1 m2 হয়, এবং ওই ক্ষেত্রে আমি যদি এই যে আর এর মান m1 m2 এর মান বসাই দেই, তাহলে খেয়াল করো সবগুলো যদি 1 হয়, প্রশ্নে আমাদের সবগুলোই 1 করে বলা আছে, সবগুলো যদি 1 হয় তাহলে জি ইকুয়ালস টু কি হবে এফ। তাহলে জি ইকুয়ালস টু এফ হইলে প্রত্যেকটা যদি 1 হয়, 1 কেজি ভরের দুটি বস্তু মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলটাই কিন্তু আসলে মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, অর্থাৎ মানের দিক থেকে তারা পরস্পর কি থাকবে, সমান থাকবে। আচ্ছা এবার চলো এই প্রবলেমটা দেখি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে 19-20 সালে, তবে এই প্রশ্নটা কিন্তু বুয়েটেও আসছিল। সো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির সাথে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটা রিজেম্বলেন্স আমরা এখানে আসলে পাই। তাহলে চলো যেটা কি বলছে একটা দেখি। ক্যাপিটাল এম ভরের কোনো বস্তুকে কেটে ছোট এম এবং ক্যাপিটাল এম মাইনাস ছোট এম, তাইলে আমরা এই জিনিসটাকে একটু লিখে ফেলি। ক্যাপিটাল এম ভরের একটা বস্তু আছে, এটাকে কেটে ছোট এম ভরের একটা বস্তু বানাইছে, তাহলে আর একটা বস্তু হবে কত, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। ঠিক আছে ফাইন। এখন বলছে ভরের বস্তুতে রূপান্তরিত করা হলো, ক্যাপিটাল এম বাই স্মল এম কত হলে এদের মধ্যকার মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। এখন যখনই দেখলা যে মধ্যকার মহাকর্ষ বল সর্বোচ্চ হবে, তখনই মনের মধ্যে ওই যে মিনিমা ম্যাক্সিমা পড়ছিলা, গুরুমান লঘুমান পড়ছিলা ম্যাথে, তো ওই পার্টটাকে মনের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে সর্বোচ্চ মানটা চাইছে আমাদের ম্যাক্সিমা চাইছে, অথবা তোমরা বলতে পারো গুরুমান চাইছে। এবং তোমরা জানো যে এই গুরুমান চাইলে বা ম্যাক্সিমা চাইলে কি করতে হয়, চলকের সাপেক্ষে ফার্স্ট ডিফারেন্সিয়েশন কি ধরতে হয়, শূন্য ধরতে হয়। তা আমরা ওই কাজটাই করব। আমাকে বলছে মহাকর্ষ বল সর্বোচ্চ করতে হবে। আচ্ছা তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, আমরা ফিগার থেকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে ধরে নাও আমাদের এখন ফিগার আছে শুধুমাত্র দুইটার, ক্যাপিটাল এম ভেঙে যে দুইটা আমরা বের করছি সেই দুইটাকে আমরা এখানে আঁকি। তাহলে এখানে একটা আছে হচ্ছে স্মল এম, আর একটা আছে হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম ধরো
আর। তাহলে আকর্ষণ বলটা কত হবে আমরা একটু লিখে ফেলি, চলো। আকর্ষণ বলটা হবে জি ইন্টু দুটা বস্তুর ভর, তাহলে একটা হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, আর একটা হচ্ছে শুধুমাত্র স্মল এম, ডিভাইড বাই আর স্কোয়ার। এখন দেখো এটাকে একটু গুণ করে ফেলি হিসাবের সুবিধার্থে, তাহলে কি লেখা যায়, জি এম এম মাইনাস জি এম স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। সেটা হচ্ছে আমার ফোর্সের ভ্যালু। এখন দেখো ভাই, ফোর্সের ভ্যালুটাকে কি করতে হবে, ফোর্সের ভ্যালুটা যেহেতু সর্বোচ্চ চাইছে, মহাকর্ষ বল সর্বোচ্চ চাইছে, তাহলে ম্যাক্সিমা বা গুরুমান লাগবে। আর ম্যাক্সিমা বা গুরুমান চাইলে কি করতে হবে, ফার্স্ট ডিফারেন্সিয়েশন কি ধরতে হয় ভাই, শূন্য ধরতে হয়। এখন ফার্স্ট ডিফারেন্সিয়েশন যে শূন্য ধরবো সেটা তো ডেফিনেটলি মহাকর্ষ বলেরটা, এবং কার সাপেক্ষে ভাই, চলকের সাপেক্ষে। এখানে চলকটাকে তুমি খেয়াল করো, এখানে যেহেতু ভর ক্যাপিটাল এম এবং স্মল এম এর অনুপাত চাচ্ছে, সেটা চেঞ্জ হইতে পারে। তাহলে আমি যদি ক্যাপিটাল এম ভরের বস্তুটাকে কেটে এই স্মল এমটাকে করি, তাহলে এই স্মল এম যত হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে এই মানটা কত হবে, তাই না? ধরো এটার মান যদি টোটাল, যদি এটার মান ধরো 100 কেজি হয়, টোটাল আছে 100 কেজি, আমি হচ্ছে স্মল এম কে করে দিছি ধরো 10 কেজি, তাহলে অটোমেটিক্যালি এটা কত হয়ে যাচ্ছে, 90 কেজি। আবার ধরো আমি যদি স্মল এম কে বলি 20 কেজি, তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে 80 কেজি, তাই না? তাহলে চলক আসলে কোনটা দেখো, অ্যাকচুয়াল চলক কিন্তু আমাদের স্মল এম, অর্থাৎ এই ছোট বস্তুর যে ভর, ছোট বস্তুর ভর যখন আমি চেঞ্জ করব, বড় বস্তুর ভর অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমার এই যে মহাকর্ষ বলকে যে ডিফারেন্সিয়েট করতে হবে, মহাকর্ষ বলকে যে ডিফারেন্সিয়েট করতে হবে, কার সাপেক্ষে করতে হবে, চলকের সাপেক্ষে। চলককে ভর। সো এই ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা আমাদের কত ধরতে হয়, শূন্য ধরতে হয়। তাহলে এইখানে এই এফ এর যে সূত্রটা আমরা এখানে পাইছি, এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে দেখো এখানে কি লেখা যায় ভাই, ডিডিএম অফ জি এম এম মাইনাস জি এম স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে খেয়াল করো, এই যে ক্যাপিটাল জি কমন যায়, আর স্কোয়ার কমন যায়, এরা তো আমাদের চলক না, ধ্রুবক, তাহলে এরা সবাই বাইরে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে জি বাই আর স্কোয়ার। তো ফার্স্টে যখন আমি ক্যাপিটাল এম স্মল এম কে ডিফারেন্সিয়েট করবো এম এর সাপেক্ষে, সেটা হচ্ছে শুধুমাত্র কি থাকবে, ক্যাপিটাল এম থাকবে। আর এই অংশে কি থাকবে দেখো, এম স্কোয়ারটা হয়ে যাবে টোয়াইজ এম, সো এম মাইনাস টোয়াইজ এম ইকুয়ালস টু এই পাশে থাকবে হচ্ছে আমাদের 0। এখন এখান থেকে দেখো কি লেখা যায়, আমাদের তাইলে জি বাই আর স্কোয়ারটা ওই পাশে গিয়ে শূন্য হয়ে যাবে, তার মানে ক্যাপিটাল এম ইকুয়ালস টু টোয়াইজ এম, তার মানে ক্যাপিটাল এম বাই স্মল এম ইকুয়ালস টু হচ্ছে 2। এখন খেয়াল করো আমার অপশনে এই অ্যান্সারটা আসলে আছে কিনা। তো আমার অপশনে দেখো এই এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এই ক্যাপিটাল এম এবং স্মল এম এর অনুপাত যখন 2 হবে, তখন তাদের মধ্যবর্তী বলটা কি হবে, সর্বোচ্চ হবে। আচ্ছা, এবার চলো পরবর্তী টাইপ দেখি। দেখো দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ হয় এবং অপর কণার ভর 3 গুণ হয়। তাহলে খেয়াল করো এখানে আসলে কি চাইছে, ও মাঝের দূরত্ব কিন্তু এখানে দ্বিগুণ করছে। তাহলে ধরে নাও কি করছে, আমরা জানি যে এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার। আমরা এটাকে একটু শর্টে করার চেষ্টা করব, অল্প সময়ে করার চেষ্টা করব। দেখো কি করছে এখানে, আমার একটি কণার ভর পূর্বের দ্বিগুণ করছে আর অন্য কণার ভর 3 গুণ করছে। তাইলে এই প্রথম কণা ধরো, প্রথম কণাটা হয়ে গেছে হচ্ছে আমাদের দ্বিগুণ, আর পরের যে কণাটা আছে সেটা হয়ে গেছে হচ্ছে 3 গুণ। আর একই সাথে তাদের মাঝের দূরত্বটাকে দ্বিগুণ করছে। তাহলে এই যে দূরত্ব যে আরটা, সেই দূরত্ব দ্বিগুণ হইলে এটা হবে হচ্ছে এরকম 2 স্কোয়ার, তাই না? এখন দেখো কি কি লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারি যে উপরে যে 2টা আমাদের এখানে আছে, আমরা এখানে ধরো এমন করলাম যে 2 ডিভাইড বাই হচ্ছে 2 স্কোয়ার, তাহলে কাটলে এখানে কত থাকতেছে, 2 থাকতেছে। সো আলটিমেটলি এখানে আমাদের থাকবে 3/2। তাহলে এখন দেখো দুটি কণার মধ্যবর্তী মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ, তাহলে পূর্বের দ্বিগুণ করছে আমাদের ভর, আর অন্য কণার ভর করছে হচ্ছে 3 গুণ, এই যে দেখো 3 গুণ করছে, এবং মধ্যবর্তী যে দূরত্ব করছে সেটা করছে হচ্ছে দ্বিগুণ। সবই করলো, করার পরে আমাদের অ্যান্সারটা কত আসছে, 3/2। তাহলে 3/2 এর মানটাকে ডেসিমালে নিলে আসলে কত আসে, 1.5। তার মানে আমাদের এই বলটা হচ্ছে আগের বলের তুলনায় কত গুণ হয়ে যাবে, 1.5 গুণ হয়ে যাবে। সো আমরা ইকুয়েশন না লিখে জাস্ট এরকম চিন্তা ভাবনা করে কিন্তু অ্যান্সার মিলাইতে পারি। সো অপশন চেক করো এবার, পূর্বের সমান, পূর্বের 3 গুণ, দ্বিগুণ, 1.5 গুণ, তার মানে আমার ডি হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে।
এবার দেখো, জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, গাছের একটি আপেল পৃথিবীকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করে, পৃথিবী আপেলকে স্মল এফ বলে আকর্ষণ করছে, সুতরাং কি হবে? আচ্ছা ফাইন, তো ধরে নাও আমাদের পৃথিবী হচ্ছে এটা, আর আমাদের ধরো একটা গাছ হচ্ছে এটা আছে, এটা হচ্ছে আমাদের একটা গাছ আছে, গাছ থেকে একটা আপেল পড়ছে, ধরো ধরো এটা হচ্ছে আমাদের আপেল। আপেল যখন নিচের দিকে পড়তেছে, দেখো কি বলছে, এই আপেল পৃথিবীকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করে। তার মানে আপেল হচ্ছে পৃথিবীকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করছে, আর এইদিকে আমাদের পৃথিবী আপেলকে আকর্ষণ করছে দেখো স্মল এফ বলে। এখন বলছে কোনটা সমান, কোনটা বড়, কোনটা ছোট, এরকম একটা এমসিকিউ দেখো দিছে। এক ক্ষেত্রে বলছে বড়, এক ক্ষেত্রে বলছে ছোট, এক ক্ষেত্রে বলছে সমান, আর ক্ষেত্রে বলছে যে অনেক অনেক বেশি বড়। এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি দেখছিলাম, যে বস্তু দুইটা কত বড় বা কত ছোট তার উপরে কিন্তু তার যে বল, মহাকর্ষ বল, পরস্পরের মহাকর্ষ বল, সেটা নির্ভরশীল না। দুটি বস্তু একটি বড় এবং একটি ছোট হতে পারে, কিন্তু পরস্পর পরস্পরকে যে আকর্ষণ বলে তারা পরস্পরকে আকর্ষণ করে, সেটা কিন্তু পরস্পর সমান হবে। তার মানে আমাদের এই যে স্মল এফ এবং ক্যাপিটাল এফ অবশ্যই পরস্পর কি হবে, সমান। অর্থাৎ আপেল ছোট বস্তু হওয়া সত্ত্বেও আর পৃথিবী বড় বস্তু হওয়া সত্ত্বেও পরস্পর পরস্পরের যে আকর্ষণ বল, সেটা অবশ্যই কি হবে, সমান হবে। তার মানে আমাদের অ্যান্সার হবে এখানে বি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি চলো। দেখো এখানে কি বলছে, যে পৃথিবী প্রদক্ষিণ করার সময় একজন নভোচারী ওজনহীনতা অনুভব করেন, কারণ এক্ষেত্রে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের একটা কম্পারিজন দেওয়া হয়েছে। তো তোমরা বুঝতে পারো যে ধরো এটা যদি আমাদের পৃথিবী হয় এবং পৃথিবী প্রদক্ষিণ করার একটা মুহূর্তে, ধরো পৃথিবী প্রদক্ষিণ করার একটা মুহূর্তে নভোচারী এখানে আছে, ধরো এখানে নভোচারী আছেন। এখন নভোচারী এখানে থাকা অবস্থায় দেখো তার যে কেন্দ্রমুখী যে বলটা, কেন্দ্রমুখী বলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা জানি। তার ওজনের রেসপেক্টে যদি তুমি চিন্তা করো, ধরে নাও সেটা হচ্ছে আমাদের এমজি প্রাইম, এবং ওই ক্ষেত্রে তার যে কেন্দ্র বিমুখী যে বলটা থাকে, সেটা থাকে কত, এম ভি স্কোয়ার বাই আর। তো যেটা হয় সেটা হচ্ছে এই কেন্দ্র বিমুখী বলের যে যোগানটা, সেটা কিন্তু ওই অভিকর্ষ বল থেকে আসে, অথবা হচ্ছে তোমার মহাকর্ষ বল থেকে আসে। তাহলে দুইটা বল যখন পরস্পর সমান হয়ে যাবে, দুইটা বল যখন পরস্পর সমান হয়ে যাবে, তখন তো লব্ধি কোনো বল থাকবে না। সো লব্ধি বল না থাকলে তখন সে কোনো ওজন অনুভব করবে না। আচ্ছা, তার মানে কি হবে, এই যে কেন্দ্র বিমুখী যে বলটা আর কেন্দ্রমুখী যে বলটা আছে আর কি, সেটা পরস্পর কি হবে, সমান হবে। তার মানে সি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি। মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি এর এসআই একক আসলে কি? তো আমরা খুব সহজেই ইকুয়েশন থেকে এটা বের করে ফেলতে পারি। দেখো ক্যাপিটাল এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি এর ইকুয়েশনটা কি আসবে, এফ আর স্কোয়ার বাই m1 m2। এখন দেখো ভাই, তোমার এই ফোর্সের একক তোমরা সবাই জানো, বলের এককটা কি, বলের একক হচ্ছে ভাই নিউটন। এরপর তোমার যেই দূরত্বের একক, দূরত্বের একক তোমরা সবাই জানো, দূরত্বের একক কি, মিটার স্কোয়ার। আর এই ক্ষেত্রে আমার শুধুমাত্র বাকি থাকে কি, দেখো আমাদের শুধুমাত্র এখানে বাকি থাকে হচ্ছে নিচের দুইটা ভর। সো ভরের একক আসলে কি হয়, আমরা জানি ভরের একক হয় হচ্ছে কেজি। সো নিচে কেজি দুইটা আছে, এই জন্য কেজি স্কোয়ার। আলটিমেটলি কত আসতেছে এটা, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তার মানে আমাদের এখান থেকে কোন অপশনটা হচ্ছে আমাদের পারফেক্ট, দেখো তো। এখানে প্রথম অপশন দেখে অনেকের কাছে মনে হতে পারে যে পারফেক্ট, কিন্তু আসলে এটা কিন্তু পারফেক্ট না। কারণ কি, দেখো এখানে কিন্তু উল্টা দিছে, এই যে নিউটন পার মিটার স্কোয়ার হয়ে গেছে, অ্যাকচুয়াল অ্যান্সার হবে নিউটন মিটার স্কোয়ার। তাহলে এটাকে ফার্দার মডিফাই করতে হবে, কারণ দেখো অপশনের সাথে মিলে এমন কোনো অ্যান্সার আসলে আমরা এখনো আনতে পারি নাই। তাহলে কি করবো এখন, ফার্দার ভাঙো। দেখো আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু এম এ, তাহলে ফোর্সের একক যখন আমরা নিউটন বলি, নিউটন বলা যেই কথা, এটাকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা একই কথা। তাহলে নিউটনকে ভেঙে আমি ফার্দার কি লিখতে পারি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমার আগে থেকে মিটার স্কোয়ারটা আছে, আগে থেকে কেজি ইনভার্সটা, কেজি ইনভার্স টুটা আছে। এখন দেখো কি লেখা যায়, কেজি এবং কেজি ইনভার্স টুটা গুণ হয়ে কি হবে, কেজি ইনভার্স 1 থাকবে। মিটার আর মিটার স্কোয়ার গুণ হয়ে মিটার কিউব হবে। আর সেকেন্ড যেটা আছে, সেকেন্ডের চেঞ্জ হবে না, এস ইনভার্স 2 থাকবে। এখন তুমি দেখো ভাই যে অপশন থেকে আসলে কোনো আনসার আমরা আসলে পাই কিনা। এখন চেক করে দেখো, এখন দেখো আমাদের সেকেন্ড যে অপশনটা আছে বি, সেটা হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার। এখানে দেখো কি আছে, মিটার কিউব, এই যে দেখো মিটার কিউব, এখানে কেজি ইনভার্স 1, কেজি ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 2, সেকেন্ড ইনভার্স 2।
ওকে, তো যখন দেখবা যে একটা অ্যান্সার, জানা অ্যান্সার যখন তোমার অপশনের সাথে মিলবে না, তখন সেটাকে ফার্দার তুমি যদি একটু ভেঙে করো, তাহলে দেখবা তোমার অ্যান্সারটা মিলে যাচ্ছে। এবার চলো পরবর্তী প্রশ্ন দেখি। আর দূরত্বে রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে পরস্পর মধ্যকর্ষীয় আকর্ষণ বল হচ্ছে ক্যাপিটাল এফ। তো ধরে নাও আমাদের এখানে একটা বস্তু আছে M1 এবং আর একটা আছে হচ্ছে M2, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সে দূরত্বটা হচ্ছে বলছে আর। আচ্ছা, এবং ঠিক এই কন্ডিশনে এই সময়ে এসে তার আকর্ষণ বলটা হচ্ছে ক্যাপিটাল এফ। এখন বলছে কণা দুটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে। তা আমরা একটা কথা বলছিলাম কিন্তু, যে মহাকর্ষীয় বল যেটা, সেটা অ্যাকচুয়ালি কার কার উপর ডিপেন্ড করে। মহাকর্ষীয় বল ডিপেন্ড করে বস্তু দুইটার ভরের উপরে এবং দূরত্বের উপরে। এখন তুমি নিজেই খেয়াল করে দেখো, বস্তু দুইটার ভরের কোনো চেঞ্জ কি এখানে হয়েছে? প্রশ্নে কিছুই বলে নাই। বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বও কিন্তু তারা চেঞ্জ করে নাই, একই রাখছে। আর আমরা আগে থেকেই জানি আমাদের এই ক্যাপিটাল জিটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে কোনো কিছু রাখলে, আমি আগে এক্সাম্পল দিছিলাম, লোহার পাত রাখো, স্বর্ণের পাত রাখো, বা যে কোনো কিছু রাখো না কেন, মধ্যবর্তী আকর্ষণ বলের কোন রকম কোনো কি হবে না, চেঞ্জ হবে না। তাইলে আকর্ষণ বল চেঞ্জ না হইলে কি আগেরটাই থাকবে? তাহলে আগের আকর্ষণ বল কত ছিল? ক্যাপিটাল এফ। তাহলে নতুন আকর্ষণ বলও কি থাকবে? ক্যাপিটাল এফই থাকবে। অর্থাৎ চিন্তা করতে হবে যে এখানে মাঝে কিছু রাখলেও তোমার ফোর্সটা চেঞ্জ হবে না, তার মানে ফোর্সটা কি থাকবে? অপরিবর্তনীয়। আগে যেহেতু ক্যাপিটাল এফ ছিল, নতুন বলটাও ক্যাপিটাল এফই থাকবে। আচ্ছা, এবারে দেখো বেশ সহজ একটা প্রশ্ন, এটা হচ্ছে আমরা মোটামুটি আগেই দেখে আসছি, যে নিস্পন্দ বিন্দু আসলে বের করতে বলছে এখানে। কিভাবে দেখো, স্মল এবং 4m ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব আর। তো এখানে ধরো হচ্ছে আমার স্মল এম ভরের বস্তু আছে, আর এটা হচ্ছে আমার ধরো 4m ভরের বস্তু আছে, এবং দুজনের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে আর। এখন দেখো কি বলছে, এখন বলছে এদের সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে কোন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করবে না। তাইলে মধ্যবর্তী বিন্দুতে, ধরো এই যে বিন্দুটা, এই বিন্দুতে আমি একটা ধরো এরকম এম প্রাইম ভরের বস্তু রাখলাম। তাহলে এম প্রাইম ভরের বস্তু রাখলে বলছে কোনো মহাকর্ষ বল কাজ করবে না। এখন আমরা তো জানি যে মহাকর্ষ বল তো কাজ করবেই, হ্যাঁ, মহাকর্ষ বল তো সবসময় কাজ করে। তাহলে এই ক্ষেত্রে কেন কাজ করবে না, একটু চিন্তা করো। দেখো আমার এই এম প্রাইম ভরের বস্তুকে এই 4m ভরের বস্তু ধরো F1 বলে টান দেয়, আর এই এম প্রাইম ভরের বস্তুকে ছোট এম যেটা, এটা মনে করো F2 বলে টান দেয়। তো যখন নাকি এরকম দুই দিকের আকর্ষণ বল পরস্পর সমান হয়ে যাবে, তখনই কিন্তু তাদের মধ্যে কোনো মহাকর্ষ বল আর কাজ করবে না, অর্থাৎ লব্ধি বলটা কি হবে? শূন্য। এখানে কাজ করবে না বলতে কিন্তু কি বুঝাইতেছে? লব্ধি যে মহাকর্ষ বল সেটা হচ্ছে শূন্য। আর লব্ধি বলটা কখন শূন্য হয় ভাই? যখন পাশাপাশি দুইটা কি হয়ে যায়, সমান হয়। এখন এটা শর্টকাট আমরা আগেই দেখছিলাম, আমরা হচ্ছে যে কোনো জায়গা থেকে দূরত্বটাকে চিন্তা করব। তাহলে ধরো আমি যদি এখান থেকে এই দূরত্বকে এক্স চিন্তা করি, তাহলে আমার এই দূরত্বটা কতটুকু হবে? r-x। তাহলে আমাদের টেকনিকটা কি ছিল? টেকনিক ছিল রুট দিয়ে আমি যে কোনো একটা ভর লিখবো। এখন ভর কোনটা লিখতে চাই? ধরো রুট দিয়ে আমি ভর লিখলাম হচ্ছে উপরে 4m, 4mটাকে আগে লিখলাম, তাহলে 4mটাকে উপরে রাখলাম আর নিচে এমটাকে লিখলাম। এবার ডান পাশে কি লিখতে হবে? ডান পাশে তোমার এখানে যেই ভর নিছো সেই ভর থেকে দূরত্বটা উপরে লিখতে হবে। তাহলে 4m থেকে ভরটা আসলে কত আছে দেখো, এক্স। তাহলে উপরে আমার থাকবে হচ্ছে এক্স, আর এম থেকে দেখো দূরত্বটা কত আছে, এম থেকে দূরত্ব আছে r-x। আমার নিচে লিখতে হবে r-x। এখন এখান থেকে তুমি একটু ছোট করে কাটাকাটি করো, দেখো এম এম বাদ যাবে। সো √4 এর মান কত আমরা জানি 2, এখানে আছে x, r-x। এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এক্স এর মানটা বের করতে হবে, আদারওয়াইজ সবকিছু কিন্তু আমাদের জানা, এক্স এর মানটাই শুধুমাত্র আমরা জানি না। তাহলে এখান থেকে মানটা বের করি চলো, 2r-2x = x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2r = thrice x, তার মানে x এর মানটা হবে 2r/3। এখন এই জিনিসটা কাইন্ডলি অ্যান্সারে লিখবা না, যেহেতু এটা একটা রিটেন প্রশ্ন। এরকম যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবশ্যই উল্লেখ করতে হবে যে তুমি কোন বস্তু থেকে দূরত্বটাকে ধরছো। তো দেখো এক্স তুমি কার থেকে ধরছিলা? 4m ভরের বস্তু থেকে ধরছিলা,
তাহলে অবশ্যই তোমাকে এই জিনিসটা উল্লেখ করে দিতে হবে ডান পাশে, তোমাকে বলতে হবে যে 4m ভরের বস্তু হতে, অথবা সময় কম থাকলে লিখে দিলা যে 4m হতে। হ্যাঁ, বাট এই জিনিসটা উল্লেখ করতে হবে। ওকে, তো আশা করি এই টেকনিক গুলা বুঝছো যে কিভাবে আসলে অল্প সময় নিস্পন্দ বিন্দুর অবস্থানটা বের করতে হয়। এবার চলো দেখি, পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক 4000 মাইল হলে, আমরা একটু ভ্যালুটাকে লিখে রাখি, আমাদের পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে 4000 মাইল। এখন বলছে আনুমানিক কত উচ্চতায়, অর্থাৎ এইচ এর মান চাইছে, পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বল, ওই উচ্চতার যে মাধ্যাকর্ষণ বল সেটা পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বলের 1% হবে। তার মানে আমরা একটা কাজ করি, ধরো এটা হচ্ছে আমার পৃথিবী আছে এবং একটা সার্টেন উচ্চতা আমার কাছে জানতে চাইছে, এই যে এই উচ্চতাটা আমার কাছে জানতে চাইছে, এবং ওই উচ্চতায় গেলে কি হবে, ওই উচ্চতায় গেলে আমার যে জিএইচটা হবে সেটা হবে পৃথিবীর পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বলের 1%। তো পৃথিবীর পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বল যদি আমার ধরো এমজি হয়, আর উপরের পৃষ্ঠের উচ্চতা যদি আমার এমজিএইচ হয়, তাহলে এটা হবে হচ্ছে 1% অফ ধরো এই এফ। অর্থাৎ এখানে আমার কন্ডিশন হচ্ছে এইটা। তো এই কন্ডিশন থেকে যদি ম্যাথ করতে হয় আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারবো এমজিএইচ ইকুয়ালস টু 1% মানে হচ্ছে তোমার 0.01, আর এফ এর মানটা হচ্ছে এখানে এমজি। তো দুই পাশ থেকে এম এম বাদ যাবে। এবার আমরা এখানে অভিকর্ষ ত্বরণের সূত্রটা অ্যাপ্লাই করব, এবং এটা দেখো নির্দিষ্ট উচ্চতায়, সো নির্দিষ্ট উচ্চতায় জিএইচ এর মানটা আসলে কত হয় ভাই, জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0.01 ইন্টু জি। এখন দেখো দুই পাশ থেকে জি জি বাদ যাবে। যাদের এই বিষয়ে সমস্যা আছে তারা একটু পরেই তোমরা দেখতে পারবা যে আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা করব টাইপ 3-তে, ওইখানে ক্লিয়ার হবা। আচ্ছা, এখন দেখো দুই পাশে আমার এখানে আসলে এই পাশে স্কোয়ার আছে, তো এই পাশে আমার রুট করতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারবো আর বাই আর প্লাস এইচ। এখানে যদি রুট করি, রুট ওভার 0.01 কে রুট করলে এটা আসবে 0.1। এই দশমিকের পর দুই ঘর হচ্ছে এক ঘর হয়ে যাবে, আর মানটা তো আসলে 1ই। এখন দেখো মান লাগবে এইচ এর, তাহলে এইচটাকে উপরে আনলে হিসাবটা সুবিধা হবে। তাহলে এটাকে উল্টাই দাও, উল্টাইলে কি লেখা যাবে, আর প্লাস এইচ বাই আর, 0.1 উল্টাইলে হয়ে যাবে কত, 10। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো 1 প্লাস এইচ বাই আর ইকুয়ালস টু 10। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো এইচ ইকুয়ালস টু, দেখো এই 1 হচ্ছে 10 থেকে বাদ যাবে, তাহলে 10 থেকে 1 বাদ গেলে কত থাকবে, 9। 9 এর সাথে 8টা গুণ হবে, তো তার মানে 9 আর। এবার দেখো আর এর মানটা কত, 4000 মাইল, তাহলে 9 ইন্টু 4000, তার মানে আমাদের অ্যান্সার আসবে 36,000, 36,000 মাইলস। ওকে, সো আমাদের এখানে তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে আনুমানিক কত উচ্চতা, যেহেতু বলছে আমাদের উচ্চতা হচ্ছে 36,000 মাইল। ওকে, এবার দেখো কি বলছে, এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। তোমাদের ইসাক স্যারের বইও দেখবা মোটামুটি এরকম একটা আলোচনা করা আছে। গাছের একটি আপেল পৃথিবীকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করছে, এবং পৃথিবী আপেলকে স্মল এফ বলে আকর্ষণ করছে। পৃথিবীর টানে আপেল পড়ে গেলেও আপেলের জন্য পৃথিবী উপর দিকে উঠে যায় না কেন? ওই আগের মতোই আলোচনাটা আমরা কিন্তু দেখছিলাম আগেই, যে দুইজন যে দুইজনকে আকর্ষণ করে, এই দুইটা বল পরস্পর সমান, এটা আগে হচ্ছে বিশ্বাস করতে হবে। অর্থাৎ এটা যদি আমার পৃথিবী হয় এবং পৃথিবীর উপরে যদি একটা ছোট ধরো এরকম আপেল থাকে, তাহলে এই পৃথিবী আপেলকে যে বলে আকর্ষণ করে, পৃথিবী আপেলকে কত বলে আকর্ষণ করে, দেখো স্মল এফ বলে। তাহলে সেটা হচ্ছে এখানে ধরো স্মল এফ। এই আকর্ষণ বলের মানটা কত হবে ভাই, আমরা এখানে লিখে ফেলি। এই আকর্ষণ বলের মান হবে, আমাদের যে আপেলটা আছে আপেলের ভর ধরলাম হচ্ছে স্মল এম, আর অভিকর্ষ ত্বরণ তো তোমরা জানোই জি। আর এখানে একটা কথা বলছে দেখো, আপেল পৃথিবীকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করে, তাহলে জিনিসটা এখানে লিখে ফেলি, আপেলটা পৃথিবীকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করে। এখন তাইলে ভরটা কার, পৃথিবীর, আর ত্বরণ কে প্রাপ্ত হবে, পৃথিবী প্রাপ্ত হবে। তাইলে এম ইন্টু পৃথিবীর ত্বরণ, তো পৃথিবীর ত্বরণ ধরে নেওয়া হচ্ছে এ। এখন আমরা জানি যে দুইটা পরস্পর সমান, তাহলে এখানে একটু মান বসাই দিই। দেখো কি লেখা যায়, আমরা এখান থেকে লিখতে পারি এম এ ইকুয়ালস টু এম জি। এখন ভাই তোমার এই জি এর মান তো জানা 9.8,
তোমার ক্যাপিটাল এমটাও জানা, পৃথিবীর ভর, স্মল এম বস্তুর ভরটাও জানা, শুধুমাত্র অজানা কে এখানে, এই যে পৃথিবীর যে ত্বরণ, পৃথিবীতে যে সৃষ্ট ত্বরণ সেটা হচ্ছে আমার অজানা, এটা হচ্ছে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ। অর্থাৎ পৃথিবী উপর দিকে কেন ওঠে না সেই ব্যাখ্যাটা হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তো পৃথিবীতে যদি ত্বরণ শূন্য হয় তাহলে পৃথিবী উঠবে না, আর পৃথিবীতে যদি সৃষ্ট ত্বরণ থাকে তাহলে পৃথিবী উঠবে। আচ্ছা, এখন দেখো এখান থেকে কি লেখা যায়, এর ভ্যালুটা হবে হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে জি। এবার দেখো এই পাশ থেকে আমি যদি ক্যাপিটাল এম এর মানটা বসাই, ক্যাপিটাল এম এর মান কত আমরা জানি 6 × 10⁻²4, আর জি এর মান তো তোমরা জানো 9.8। এখন দেখো তো ভাই নিচের মানটা কেমন, অনেক অনেক বড় না, 10⁻²4, অর্থাৎ কত বড় একটা ভ্যালু এটা বুঝতে পারতেছো। তাহলে অনেক বড় ভ্যালু যখন নিচে থাকে তখন আলটিমেট ভগ্নাংশের মানটা কি হয়ে যায়, অনেক ছোট হয়ে যায় না? অবশ্যই। তাহলে এই মানটা একদম কি জিরোর কাছাকাছি আসবে না? হ্যাঁ, তার মানে এই যে পৃথিবীতে সৃষ্ট যে ত্বরণ সেটা একদমই আসলে জিরোর কাছাকাছি। ধরো দশমিকের পর 22টা বা 23টা শূন্যের পরে হচ্ছে একটা মান থাকবে, তো সেই মানের তো আসলে ভ্যালু নাই, তাই না? এবং ক্যালকুলেটরে বসাইলেও তোমার ক্যালকুলেটরে দেখবা ওই অত ছোট মানকে আসলে শূন্য হিসেবে ট্রিট করে। এখন এই সৃষ্ট ত্বরণ যেহেতু শূন্য, তাহলে পৃথিবীর গতি কি আসলে পরিবর্তন হবে? আচ্ছা, হচ্ছে না, পৃথিবীর গতি পরিবর্তন হবে না। তার মানে পৃথিবী আপেলের কারণে গতি পরিবর্তন হবে না, অর্থাৎ পৃথিবী উপরের দিকে উঠবে না। আচ্ছা, এই জন্য আসলে আপেল উপর থেকে নিচের দিকে পড়ে যায়, কারণ আপেলের সৃষ্ট ত্বরণ কত ভাই? এই আপেলের সৃষ্ট ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু পৃথিবীতে যে সৃষ্ট ত্বরণ সেই সৃষ্ট ত্বরণের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কারণে পৃথিবী আসলে উপরের দিকে উঠে না। সো এই জিনিসটাকে তোমরা এভাবে বলতে পারো যে যেহেতু পৃথিবীর ভর সেটা আপেলের ভর থেকে অনেক 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 বেশি। আচ্ছা, রিটেন আসলে অবশ্যই এভাবে একটু ছোট্ট করে ব্যাখ্যা করতে হবে। এবার চলো আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা ছোট্ট রিটেন সলভ করে ফেলি। দেখো কি বলছে, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা সমীকরণ ও একক নির্ণয় করো। তো মহাকর্ষ সূত্র আমরা জানি জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এখান থেকে আমরা যদি মহাকর্ষ ধ্রুবকের মাত্রাটা বের করতে চাই, সো মহাকর্ষ ধ্রুবককে আলাদা করি। এখন সমীকরণ এবং একক দুটাই যেহেতু লাগবে, প্রথমে সমীকরণটা নির্ণয় করি। সো এই বল যেটা আছে, বলকে আমরা আবার কিভাবে লিখতে পারি? বলকে আমরা লিখতে পারি হচ্ছে ভর গুণ ত্বরণ আর স্কোয়ার, আর নিচে হচ্ছে m1 m2। এখন দেখো একক যদি লিখে ফেলি, একটু আগে আমরা একক যেভাবে হিসাব করছি এখনো ঠিক একইভাবে হিসাব। আমাদের এখানে ভরের যে একক সেটা হচ্ছে আমরা জানি ভরের একক হচ্ছে কেজি। এরপরে আমাদের ত্বরণের যে একক সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দূরত্বের একক হচ্ছে মিটার, আর নিচে হচ্ছে দুইটা কেজি আছে, দুইটাই হচ্ছে ভর আছে, তাহলে দুইটা কি হবে? কেজি ইনভার্স 2। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারি দেখো, এখানে মিটার আছে হচ্ছে এখানে একটা আছে মিটার, আর এই পাশে আছে হচ্ছে মিটার স্কোয়ার। তো দুইটা মিলে হচ্ছে আমাদের এখানে কত চলে আসবে? মিটার কিউব। কেজি আর কেজি ইনভার্স 2 মিলে হবে হচ্ছে কেজি ইনভার্স 1 আর সেকেন্ড ইনভার্স 2। তার মানে এটা হচ্ছে আমাদের একক। আচ্ছা, তো এই এককটাকে পাওয়ার পরে আমাদের কি বের করতে হবে? মাত্রা বের করতে হবে। এখন দেখো মাত্রা বের করা এখানে সহজ। আমরা যেহেতু মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের করতে চাচ্ছি, তো এখানে যদি খুব বেসিক টার্ম আমরা চিন্তা করি, ধরো আমার যখন এখানে ভর আছে, তো ভরের মাত্রাটা আসলে কি? একক থেকেও কিন্তু জিনিসটাকে লেখা যাবে। এককে এখানে কি আছে দেখো, আলটিমেটলি এম কিউব। এম হচ্ছে কি? মিটার। মিটার মানে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মাত্রা কি ভাই? এল। তো এল এর উপরে কি হবে? কিউব হবে। এবার দেখো কি আছে? কেজি ইনভার্স 1, মানে ভরের যে এককটা আছে বা ভরের যে মাত্রাটা আছে, ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম এর উপর কি হবে? ইনভার্স 1। আর এখানে সেকেন্ড ইনভার্স 2, তার মানে সময়ের যে একক। হ্যাঁ, তাহলে মাত্রার ক্ষেত্রে কি লিখতে হবে? সময়ের মাত্রা লিখতে হবে। সময়ের মাত্রা কত? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি ইনভার্স 2। তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। যখন আমাদের কাছে মাত্রা চাইছে, আমাদের মহাকর্ষ ধ্রুবকের মাত্রাটা হবে, আমরা যদি একটু গুছাই লিখি, গুছাইও লিখতে পারো, এটা লিখলেও তোমার অ্যান্সার হয়ে গেছে। অনেকে এইভাবে লেখে যে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। একই বিষয়, উপরটা লিখলেও যা, নিচেরটা লিখলেও একই রকম। ওকে, সো মাত্রা একক আসলে সুন্দর করে একটু হালকা ক্যালকুলেশন দেখাই দিতে হবে। ওকে,
এবার টাইপ 4 মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব নিয়ে আমরা আলোচনা করব। এবং দেখতেই পাচ্ছ যে এমসিকিউ ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সালে আসছে, জাহাঙ্গীরনগরে 2বার আসছে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 1বার আসছে, কিন্তু রিটেনে এই পার্ট আসলে আমাদের আসে নাই। আচ্ছা, ওকে। এবার দেখো কি বলছে, মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে, তুমি ধরো মহাকর্ষ একটা ক্ষেত্র আছে, এটা হচ্ছে আমার ধরো মহাকর্ষীয় ক্ষেত্র, একটা বৃত্তাকার ক্ষেত্র আমরা চিন্তা করলাম ধরো। আর এখানে ধরো একটা বস্তু রাখা আছে, ধরো না বস্তুর ভরটা হচ্ছে ক্যাপিটাল এম। আর একটা বস্তু ধরো এখানে রাখা আছে, ধরো এটার বাইরে আমরা রাখলাম, ইচ্ছা করে এটার বাইরে ধরো আমরা রাখলাম। তাহলে আমার যে পেরিমিটারটা মহাকর্ষ ক্ষেত্রে সেটা হচ্ছে ধরো এরকম, আর আমার হচ্ছে এখান থেকে অসীম দূরত্বে মনে করো এই পয়েন্টে একটা স্মল এম ভরের বস্তু রাখা আছে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ধরো নাও আমাদের অসীম। এখন দেখো কি বলছে, আমাদের যদি এরকম করি যে এই স্মল এম ভরের বস্তুটাকে অসীম থেকে আমি ধরো আস্তে আস্তে এই মহাকর্ষ ক্ষেত্রের দিকে আনতেছি, তো ধরো আমি হচ্ছে এরকম একটা পয়েন্টে রাখছি। তাহলে এরকম একটা পয়েন্টে রাখলে এই এই যে ভরের বস্তুটা আছে সে একটা কি আকর্ষণ বল অনুভব করবে, কোন দিকে? এইদিকে একটা আকর্ষণ বল অনুভব করবে, সেটা ধরলাম হচ্ছে এফ। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেই বস্তুকে নিয়ে তুমি চিন্তা করতেছো তার ভর ধরতে হচ্ছে 1 কেজি, অথবা যেটাকে আমরা বলি একক ভর। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করলে, এই যে এই বিন্দুটাকে আমি এখান থেকে এনে কোথায় স্থাপন করতেছি? মহাকর্ষ ক্ষেত্রে স্থাপন করতেছি। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে যখন স্থাপন করলাম, সেটা কি করলো? একটি আকর্ষণ বল অনুভব করলো, ক্যাপিটাল এফ। স্থাপন করলে ওই ভরের উপর যে বল ক্রিয়া করে, এই যে বল ক্রিয়া করে, তাকে আমরা বলতেছি মহাকর্ষীয় প্রাবল্য। সো প্রাবল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করি। তাহলে আমি যদি বিষয়টাকে এভাবে তোমাদের একটু লিখে দেখাই, দেখো আমরা জানি যে ক্যাপিটাল এফ এর মানটা হচ্ছে জি এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখন এইখানে দেখো একটা ভরের মান অলরেডি হচ্ছে 1 কেজি, কারণ কি এখানে একক ভরের বস্তু, যেই বস্তুটাকে তুমি নিয়ে আসতেছো সেটা হচ্ছে 1 কেজি। তাইলে যখন তুমি এই ছোট এম কে কি বলবা? 1 কেজি বলবা, ঠিক সেই মুহূর্তে তোমার যে বলটা থাকবে সেই বলটা হয়ে যাবে কি? মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে তখন এই বলটা হয়ে যাবে মহাকর্ষীয় প্রাবল্য। তার মানে আসলে কি হবে, আমরা যদি ইকুয়েশনটা কিভাবে লিখি দেখো, আমরা যদি এফ এর বদলে ই লিখতে চাই, তাহলে অবশ্যই স্মল এম এর বদলে 1 কেজি লিখতে হবে। তার মানে জি এম আর স্কোয়ার ইন্টু হচ্ছে 1। আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের প্রাবল্যের ইকুয়েশন, জি এম বাই আর স্কোয়ার। তো এখানে আশা করি এই আর এর ভ্যালুটা বুঝতেছো। আরটা কিন্তু এমন না যে আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এই আরটা হইতেছে কেন্দ্র থেকে দূরত্ব। তো মনে রাখতে হবে আরটা হচ্ছে সবসময় দুটি যে অবজেক্ট আছে, দুটি বস্তুর কেন্দ্রের যে সংযোজক সরল রেখা, তার যে ডিস্টেন্সটা, তার যে দৈর্ঘ্যটা, তার মান। আচ্ছা, তো এবার চলো এই প্রাবল্যের মাত্রা এবং এককটা আমরা একটু চিন্তা করি। তো প্রাবল্যের মাত্রা এবং একক যদি ভাবতে হয়, তুমি খেয়াল করে দেখো আমাদের এই যে বলের যে মাত্রাটা ছিল বা বলের যে এককটা ছিল, তার সাপেক্ষে চিন্তা করলে আমাদের জন্য জিনিসটা সুবিধা হবে। তো আমরা যদি এটার এককটা একটু চিন্তা করে নেই, দেখো আমরা জানি যে আমাদের যে বলের এককটা বা বলের যে আমাদের মাত্রাটা, সেটা হচ্ছে কত? বলের এককটা হচ্ছে আমাদের জানি নিউটন। কিন্তু খেয়াল করো ভাই, এখানে বলের এককটা নিউটন হইলেও আমাদের প্রাবল্যের এককটা কিন্তু আসলে নিউটন হবে না। কারণ কি, এখানে ভরটা কত বলছে? 1 কেজি বলছে। তাহলে এই কোয়েশ্চেনটাকে আমরা আসলে কিভাবে একটু মডিফাই করতে পারি বলতো? আমরা এই কোয়েশ্চেনটাকে দেখো ঠিক এভাবে একটু মডিফাই করতে পারি। দেখো আমরা যদি এইভাবে লিখি যে আমাদের প্রাবল্য হচ্ছে একক ভরের বস্তুর ক্ষেত্রে অনুভূত বল, তাহলে প্রাবল্যের যে এককটা হবে সে এককটা হবে হচ্ছে বলের একক আর ভরের এককের ভাগফল। সো বলের এককটা কি? দেখো বলের একক হচ্ছে নিউটন, আর ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, তার মানে কেজি ইনভার্স 1। আর আমাদের যদি মাত্রা বের করতে বলে, আমরা এখানে ছোট করে মাত্রাটাও লিখে ফেলি। তো আমাদের যে মাত্রাটা আছে, এই যে বলের যে মাত্রাটা আছে, এটা আশা করি সবার মোটামুটি মুখস্থ আছে, এটা মুখস্থ রাখাটা বেটার, অল্প সময় অ্যান্সার করতে পারবা। বলের মাত্রাটা হচ্ছে এমএলটি ইনভার্স 2, আর নিচে আছে হচ্ছে ভর, ভরের মাত্রাটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম। তাহলে আলটিমেটলি মাত্রা কি দাঁড়ায় বলতো? প্রাবল্যের মাত্রা ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম বাদ গেলে আমাদের মাত্রাটা কত থাকবে? এলটি ইনভার্স
তার মানে আমাদের এই মাত্রা এবং একক যদি আসে আমরা যেন অ্যান্সার করতে পারি। এবার চলো আমরা মহাকর্ষীয় বিভবটা দেখি। তো মহাকর্ষীয় বিভব আসলে কি দেখো, অসীম দূরত্ব থেকে একক ভরের বস্তুকে, তো কয়েকটা ফেনোমেনন এখানে আছে, আমাদের ভরের বস্তু ধরতে হবে হচ্ছে 1 কেজি, আর দূরত্ব হচ্ছে অসীম থেকে আনতে হবে। ওকে, মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। তাহলে দেখো, আমরা যদি এই যে কাজের পরিমাণের এইখানে একটু ফোকাস করি, বিষয়টা কেমন। আমরা জানি যে মহাকর্ষের ক্ষেত্রে কাজের যে ইকুয়েশন, কাজের ইকুয়েশনটা হচ্ছে জি এম এম 1/r1 - 1/r2। সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে বিপক্ষীকৃত কাজ। তাহলে এখন বিপক্ষীকৃত কাজের ক্ষেত্রে দেখো কই থেকে আনতেছে, অসীম দূরত্ব থেকে আনতেছে। তা আমরা কিন্তু এখানে জানি এই r1টা হচ্ছে আদি দূরত্ব, আর r2টা হচ্ছে পরের দূরত্ব, শেষ দূরত্ব। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার হচ্ছে এরকম একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমার একটা বস্তু আছে হচ্ছে এখানে ক্যাপিটাল এম, আর স্মল এম ভরের যে বস্তুটা আছে 1 কেজির, স্মল এম ভরের যে বস্তু আছে ধরো 1 কেজি, তাকে আমি অসীম দূরত্ব থেকে নিয়ে আসতেছি। তাহলে ইনিশিয়াল যে দূরত্বটা ছিল সেই ইনিশিয়াল দূরত্বটা ছিল হচ্ছে ভাইয়া অসীম। এরপর তাকে আমি কোথায় আনলাম, ধরো মহাকর্ষ ক্ষেত্রের একটা বিন্দুতে আনলাম। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের যে বিন্দুতে আমি আনছি এই বিন্দুর দূরত্ব চিন্তা করে নেওয়া হচ্ছে আর। তাহলে আগে সে কোথায় ছিল, আগে সে ছিল হচ্ছে অসীম, এই জন্য r1টা হচ্ছে ইনফিনিটি। আর তাহলে পরে আসছে আর দূরত্বে, তাহলে এই আরটা আসলে কি হবে, r2 হবে। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটাই শুধুমাত্র আমি সূত্রে এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো, এই সম্পূর্ণ কাজের পরিমাণ তার ডব্লিউ হবে জি এম এম, আগে ছোট এম এর মানটা আমি বসাবো না, 1/r1, তাহলে 1/r1 এর মানটা হচ্ছে ইনফিনিটি, r2টা হচ্ছে আর। এখন দেখো এখান থেকে কি লেখা যায়, ডব্লিউ ইকুয়ালস টু জি এম এম, 1/ইনফিনিটি তোমরা জানো 0, তাহলে এখানে শুধুমাত্র কি থাকে -1/r। এখন এটা এখনো বিভব হয় নাই, কেন বিভব হয় নাই মনে রাখবো, যখন এখানে শুধুমাত্র স্মল এম থাকে, স্মল এম এর কোনো মান থাকে না আর কি, অর্থাৎ 1 কেজি যখন আমি ফিক্স করি না তখন সেটা আসলে বিভব হয় না, সেটা হয় হচ্ছে বিভব শক্তি। কিন্তু যেহেতু আমরা এখানে একক ভরের বস্তু দিয়ে চিন্তা করতেছি, তো ঠিক যেই মুহূর্তে তুমি এই স্মল এম এর মানটা হচ্ছে 1 কেজি বলবা, ঠিক সেই মুহূর্তে এই কাজের পরিমাণটাই হয়ে যাবে ওই বিন্দুর কি মহাকর্ষীয় বিভব, ভি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ভি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো ইকুয়েশনটাকে, ভি ইকুয়ালস টু জি এম, ছোট এম এর মান যদি 1 কেজি হয়, ডিভাইড বাই আর, আগে একটা মাইনাস আছে, তো এই জন্য আমাদের মহাকর্ষ বিভবের ইকুয়েশনটা হয় হচ্ছে ভি ইকুয়ালস টু -gm/r, যেখানে এই আরটা আসলে কি, আরটাও কিন্তু ব্যাসার্ধ না, আরটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব। ওকে, এবার মহাকর্ষীয় বিভবের একক এবং মাত্রা যদি আমাদের কাছে জানতে চাওয়া হয় আমরা কিভাবে হিসাব করব ভাই। দেখো, প্রথম কথা, যদি সংজ্ঞা থেকে আমি লিখতে চাই আমাদের মহাকর্ষীয় বিভবের যে সংজ্ঞাটা, সংজ্ঞাটা আসলে কেমন, সংজ্ঞাটা হচ্ছে একক ভরের বস্তুকে অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাই না, যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে দেখো কাজের যে এককটা, সে একক আমরা জানি, কাজের এককটা হচ্ছে আমাদের জুল, আর ভরের এককটা হচ্ছে কেজি, কেজি আছে নিচে, তার মানে জুল পার কেজি। ঠিক আছে, আর যদি মাত্রা বের করতে বলে আমাদের, আমরা জানি যে এই যে জুল যেটা আছে, এই জুলকে ফার্দার যদি আমি ভাঙি তাহলে আসলে কি পাওয়া যায় বলতো। এই জুলকে ফার্দার ভাঙলে আমরা এখানে আরেকটা লাইন একটু লিখে রাখি, এককটা কিন্তু এভাবে কেউ চাইলে লিখতে পারে, জুলকে ভেঙে সে লিখতে পারে নিউটন মিটার কেজি ইনভার্স 1, যেটা আমাদের মাত্রার সমীকরণে হেল্পফুল হবে আর কি। দেখো, সো মাত্রা যদি লিখতে চাই বিভবের, নিউটনের বদলে আমরা কি লিখতে পারি, এমএলটি ইনভার্স 2। এই যে দূরত্ব যেটা আছে, দূরত্বকে আমরা লিখতে পারি এল, আর কেজি ইনভার্স 1 কে আমরা লিখতে পারি এম ইনভার্স 1। আলটিমেটলি এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, এম থাকবে না, আলটিমেটলি এল স্কোয়ার টি ইনভার্স 2। তার মানে আমাদের মাত্রাটা হবে হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। অর্থাৎ এখানে যদি আমাদের একক আসে বা বিভব বা মাত্রা আসে আমরা আশা করি পারবো। এবার চলো পরবর্তী প্রশ্ন দেখি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের
মাত্রা আসলে কোনটা? এই যে দেখো, একটু আগে আমরা দেখে আসছি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা ছিল হচ্ছে আমাদের এলটি ইনভার্স টু। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে এলটি ইনভার্স টু, অপশন বি। সো এখান থেকে হুবহু এই যে ডেরিভেশনটা আমরা এই পেজে করছি, এখান থেকে তুমি সরাসরি অ্যান্সার করে দিবা, এটা হচ্ছে আমাদের আসছে। আচ্ছা, এবার দেখো বলছে চিত্রের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি হবে? তো সবচেয়ে বেশি মহাকর্ষ প্রাবল্য এর মধ্যে হয় হচ্ছে বৃহস্পতি গ্রহের। কারণ কি? বৃহস্পতি গ্রহের যে ভরটা, সেই ভরটা পৃথিবীর ভরের তুলনায় অনেক বেশি বড়, প্রায় 1000 গুণের থেকে 1000 গুণের কাছাকাছি বড় আর কি। এজন্য যেহেতু পৃষ্ঠে তার ভরটা বেশি, তো মহাকর্ষ প্রাবল্য আসলে তোমরা কি জানো? মহাকর্ষ প্রাবল্যটা হচ্ছে G m/r²। তো যেহেতু আমাদের বৃহস্পতি গ্রহে এই এমটার মান বেশি, তাহলে অবশ্যই তার প্রাবল্যের মানটাও কি হবে? প্রাবল্যের মানটা বেশি হবে। এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে বৃহস্পতি গ্রহ। এবার দেখো, মহাকর্ষ প্রাবল্য ই এর রাশিমালা আসলে কোনটা? একদম সহজ, বেসিক থেকে প্রশ্ন আসছে। আমরা জানি যে যখন আমরা হিসাব করছিলাম, যখন আমরা দেখছিলাম মহাকর্ষ প্রাবল্য, তখন এটা আসলে কই থেকে আসছে দেখো, একক ভরের বস্তুর জন্য যে বলটা, তাহলে বস্তুর ভর যখন 1 বসাই দিবা, তখন বলটা কত আসতেছে? Gm/r²। তাহলে আমাদের অপশন থেকে Gm/r² যেটা থাকবে সেটা হচ্ছে আনসার। এবার দেখো একটা ইজি প্রশ্ন, ক্যাপিটাল আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব হচ্ছে ভি। আমরা লিখে রাখলাম অভিকর্ষ বিভব ভি এর কথা বলছে হচ্ছে কত দূরত্বে? ক্যাপিটাল আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে বলছে। তো পৃষ্ঠের দূরত্ব তোমরা বুঝতেছই, ব্যাসার্ধে হচ্ছে পৃষ্ঠের দূরত্ব, তাহলে এটা হচ্ছে বলা আছে প্রশ্নে। এখন বলছে পৃষ্ঠ থেকে ক্যাপিটাল আর উচ্চতায় বিভবের মান কত? এখন আমি যদি পৃষ্ঠ থেকে ক্যাপিটাল আর উচ্চতা হিসাব করি, তাহলে আমার ধরো এই কেন্দ্র থেকে, যে আমরা জানি যে কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব ক্যাপিটাল আর, আবার পৃষ্ঠ থেকেও আর একটা দূরত্ব বলে দিছে, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। দেখো বলছে পৃষ্ঠ থেকে আর উচ্চতায়, তাহলে উচ্চতার মানটাও হচ্ছে আর। তাহলে মোট কত উচ্চতা আসলে আমাদের হইলো, বা কেন্দ্র থেকে মোট কত দূরত্ব হইলো? আমাদের কেন্দ্র থেকে দূরত্বটা হইলো হচ্ছে 2r। তার মানে আমাদের বিভবের যে মানটা আমরা যখন ইকুয়েশন দেখছিলাম, দেখো আমরা ইকুয়েশন এখানে বলছিলাম যে এই ছোট আর এর পরিচয় হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, পৃষ্ঠ থেকে না। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব চিন্তা করতে চাইলে আমাদের এখানে কিন্তু আর নিলে হবে না, 2r নিয়ে হিসাব করতে হবে। তাহলে ইকুয়েশন লিখি, v = -gm/2r। তাহলে এখানে -gm/r ইন্টু হাফ এভাবে লেখা যাবে। এটা কেন এভাবে আলাদা করলাম? কারণ দেখো -gm/r এর ভ্যালুটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ভি, তাহলে এই মানটাকে আমি ক্যাপিটাল ভি দ্বারা রিপ্লেস করতে পারি, ক্যাপিটাল v/2। সো এটা হচ্ছে আমাদের আনসার। এবার দেখো একটা সহজ প্রশ্ন, কি বলছে? স্মল এম এবং ফোর এম ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব বলছে স্মল আর, এদের দূরত্বের ঠিক মাঝের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত? তো ভাই সবার জানার কথা যে মহাকর্ষ বিভব যেটা, এটা আসছে কই থেকে? মহাকর্ষ বিভব আসছে হচ্ছে একক ভরের বস্তুর জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেখান থেকে। এখন এই যে তোমার যে ভরটা, একক ভর, সেটাকে আমরা জানি কত কেজি? 1 কেজি। তাহলে একক ভরের বস্তুর জন্য যেই হিসাবটা করতে হচ্ছে, সেইখানে কাজের যে রাশিটা, কাজের রাশিটা কেমন আসলে? স্কেলার না? 9-10-এ শিখে আসছি। তাহলে মহাকর্ষ বিভবটা অবশ্যই কি হবে? স্কেলার হবে। এখন স্কেলার রাশি যেটা, আমরা যদি এখানে তাহলে ধরো স্মল এম ভরের একটা বস্তু রাখলাম, আর এখানে 4m ভরের একটা বস্তু রাখলাম, এবং বলছে দূরত্বের ঠিক মাঝের কোনো বিন্দুতে, তাহলে মধ্যবর্তী দূরত্ব আমাদের বলে দিছিল হচ্ছে আর, একদম ঠিক মাঝের দূরত্ব, ঠিক মাঝের যে বিন্দুটা আছে, এই মাঝের বিন্দুর দূরত্ব কত হবে? এই পাশে r/2, এই পাশে আর একটা r/2। এইখানে বলছে মহাকর্ষীয় বিভব কত। তো আমরা জানি এখানে বিভব আসলে ভাই দুইটার জন্য কাজ করবে। কয়টার জন্য? দুটার জন্য। কারণ কি, এই বিন্দু থেকে একবার চিন্তা করতে হবে হচ্ছে আমার এই গ্রহের জন্য, একবার চিন্তা করতে হবে এই গ্রহের জন্য, অথবা এই বস্তুর জন্য আর একবার এই বস্তুর জন্য, বস্তুও বলতে পারো গ্রহও বলতে পারো। তাহলে আমার যেহেতু স্কেলার রাশি, স্কেলার রাশি সরাসরি কি করা যায়? সরাসরি যোগ বিয়োগ করা যায়। তাহলে এখানে সরাসরি যোগ করা হবে। কারণ কি, এখানে তো ডিরেকশন ম্যাটার করতেছে না, যেহেতু স্কেলার রাশি তার দিক নাই। তাহলে আমার মহাকর্ষ বিভব যেটা মোট হবে, ভি নেটটা হবে হচ্ছে V1
অথবা ধরো ভি ছোট এম লিখলাম, আর একটা হচ্ছে ভি 4m লিখলাম। অর্থাৎ এই বিন্দুতে একটা স্মল এম ভরের বস্তুর জন্য একটা বিভব অনুভূত হবে, 4m এর জন্য আর একটা বিভব অনুভূত হবে। তাইলে ভিএমটা আমি কত লিখতে পারি, ইকুয়েশন কি জানি, -gm/r। এখন এখানে ভরটা আসলে কত, ভরটা বলছে স্মল এম, আর দূরত্বটা হচ্ছে r/2। এটার সাথে যোগ করতে হবে কত, -g ইন্টু ভর কত 4m, দূরত্ব একই r/2। তাহলে ভাই এখানে দেখো কি করা যায়, এখানে দুই অংশেই কিন্তু আসলে আমাদের এই যে এম r/2 এগুলো সব হচ্ছে আমাদের কমন। তাহলে এখানে কি করা যায়, এখানে মোটামুটি কমন নেওয়া যায় সবকিছুই। তাহলে কি করতে পারি দেখো, এ পাশে টুটা যদি উপরে চলে যায় এটা হবে -2gm/r, আর প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। এই টুটা উপরে গিয়ে কত হবে, 4 × 2 8 হয়ে যাবে, তাহলে এটা থাকবে -8gm/r। তাহলে এই দুটার আগে যেহেতু মাইনাস আছে, আমরা সরাসরি যোগ করতে পারি। তাহলে যোগ করলে কত আসবে এখানে, -10gm/r। সো এখানে -10gm/r হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এখানে তোমরা এককটা চাইলে লিখে দিতে পারো, যেহেতু এখানে আমাদের এককটা সরাসরি স্পেসিফাই করে নাই, অর্থাৎ এম কেজি বলছে নাকি গ্রাম বলছে স্পেসিফাই করে নাই। দূরত্বকে আসলে আর মিটার নাকি সেন্টিমিটার সেটাও কিন্তু স্পেসিফাই করে নাই। তো সেই ক্ষেত্রে তুমি এই ভিউনিটের ভ্যালুটাকে এভাবে বলে দিতে পারো যে এত একক, যেহেতু এককটা এখানে স্পেসিফাই করা হয় নাই। এবং অনেকে চিন্তা করতে পারে যে ভাই এদের মান বসাবেন না, অ্যান্সার হচ্ছে এদের মান বসাইতে হবে না। কারণ কি, কারণ এই যে ক্যাপিটাল যেহেতু একটা ধ্রুবক, আর স্মল এম যেটা আছে এটা তো তোমার প্রশ্নেই বলতেছে যে স্মল এম, তার মানে এটা ওরা জানে, আগে থেকে জানে, ঠিক আছে। এবং দূরত্ব যেটা বলে দিচ্ছে দেখো, এটাও প্রশ্নেই বলা। সো এই মানগুলো বসানোর কোনো দরকার নাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো টাইপ 8-এ আমরা মহাকর্ষীয় বিভব শক্তি দেখতে পাচ্ছি। তো এটা রিটেনে এখনো আসে নাই, বাট ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সালে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 18-19 সালে আসছে। গুরুত্বের বিবেচনায় আমরা এটাকে 2 স্টার রেখেছি। তো দেখো স্মল এম ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় বিভব শক্তি, এই কোয়েশনটা আমরা এখানে অলরেডি লিখে রাখছি। এখন বিষয়টা কিভাবে আসে দেখো, আমরা যেটা বলছিলাম যে ওই যে কৃত কাজের যে কনসেপ্টটা আমরা মহাকর্ষীয় বিভবের মধ্যে দেখছিলাম, ভাই দেখো মহাকর্ষীয় বিভবের মধ্যে এই যে কৃত কাজটা, কৃত কাজের মানটা আসলে কত আসছিল, জিএমএম ইন্টু -1/r। তাহলে এখানে আমরা একটা কাজ করব, আমরা এখানে লিখব, তোমরা কিন্তু জানো যে কৃত কাজ সমান সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি অথবা বিভব শক্তি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তির পরিবর্তন। তো যেহেতু হচ্ছে আমরা আদিটাকে শূন্য ধরি, সো এটা হচ্ছে আমাদের বিভব শক্তি লিখতেই হবে। এখন এই কৃতকাজের যে কনসেপ্টটা বা বিভব শক্তি যে আমাদের বের করতে বলছে, এটাকে বের করা আর কৃতকাজের মান লেখা কি কথা, সেম। তাইলে কৃতকাজের মানটা আসলে কত সেটা আমরা একটু বসাই। আমরা একটু আগে দেখছিলাম কৃতকাজের মানটা হয় -GMM/1/r, এটাকে একটু আলাদা করে রাখলাম। এখন দেখো মহাকর্ষ বিভবের ক্ষেত্রে আর বিভব শক্তির সাথে পার্থক্যটা কোথায়। যখন বিভবের কথা আমরা চিন্তা করি তখন আমরা সেটাকে লিখি -GM/r। তখন কিন্তু স্মল এম ভরের বস্তুর কোনো মান আমরা আসলে বসাই না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বসাই। মনে মনে কত বসাই বলতো, মনে মনে একটা 1 বসাই। কারণ কি, ওই স্মল এমটাকে আমরা 1 কেজি ধরি। ওই যে প্রশ্নে কি বলা থাকে, প্রশ্নে বলা থাকে একক ভরের বস্তু। তো যখন আমরা ভি এর মানটা এই স্মল এম এর মান 1 কেজি বসাই দিই, তখন সেটা যেটা হয় সেটা হচ্ছে বিভব হয়। তার মানে স্মল এম 1 কেজি হলে সেটা হচ্ছে বিভব ভি। আর যদি এমন চাই আমাদের কাছে যে বিভব শক্তি, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে স্মল এম এর মানটা সেক্ষেত্রে আর 1 কেজি হবে না, 1 কেজি বাদে যা আছে সেগুলো হবে। 1 কেজি হইলেও সেটাকে 1 কেজির জন্য বিভব শক্তি বলা যেতে পারে। তবে সহজে মনে রাখার জন্য আমরা চিন্তা করব যে এম এর মান 1 কেজি হলে হচ্ছে বিভব, আর এম এর মান যে কোনো কিছু হলে, এম এর মান যে কোনো কিছু হলে সেটা হবে হচ্ছে আমাদের বিভব শক্তি। আচ্ছা, তো এটাকে নর্মালি ভি দ্বারা প্রকাশ না করে তুমি সরাসরি কাজের
কাজের ভ্যালুটা দিয়ে লিখতে পারো, এটাকে তুমি ডব্লিউ লিখতে পারো, অথবা চাইলে অনেকে এটাকে বিভব শক্তি ইউ দ্বারা লিখে, তো এটাও করতে পারো। অর্থাৎ সহজে মনে রাখবো ভাই, সেটা হচ্ছে যখন তোমার কাছে বিভব শক্তির মান চাবে, তখন আমরা যদি এটাকে আরো সিম্পলিফাই করে দিই একবারে, এটাকে আমরা লিখতে পারবো মাইনাস জিএমএম বাই আর অর ইউ। এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। আর বিভব চাইলে কি করবা, বিভব তো জানোই, বিভব চাইলে আমাদের বিভবের মানটা হবে হচ্ছে মাইনাস জিএম বাই আর। তার মানে একটা কথা কি আমরা বলতে বলতে পারতেছি কিনা দেখো, এই যে যে অংশটা আছে মাইনাস জিএম বাই আর, এটা হচ্ছে আমাদের কি বিভব, তার সাথে একটা ছোট্ট এম গুণ করা আছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এই টোটাল টার্মটা হচ্ছে আমাদের আসলে ভি। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের ইউ এর মানটা হবে হচ্ছে ভি ইন্টু স্মল এম। দেখো স্মল এমটা হচ্ছে বস্তুর ভর, তাইলে আমাদের এই ইউটা হচ্ছে বিভব শক্তি, এই ভিটা হচ্ছে আমাদের বিভব, আর এমটা হচ্ছে আমাদের ভর। তার মানে তুমি যখন বিভবটাকে ভরের সাথে গুণ করবা, তখন তুমি আসলে কি পাবা, বিভব শক্তি পাবা। তো এই সম্পর্ক সবার যদি মনে থাকে, ইনশাল্লাহ ম্যাথে ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, এবার দেখো সহজ একটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সালে আসছিল। কি আসছিল দেখো, চিত্রে দেখানো পথ দিয়ে 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি বিন্দু থেকে আর বিন্দু, তো পি বিন্দু কোনটা, এটা, আর আর বিন্দু হচ্ছে আমাদের এইটা। তাহলে পি থেকে যদি আমি আর এ নিতে চাই এখানে, সেক্ষেত্রে বলছে আহ স্থিতিশক্তি কত বৃদ্ধি পেল। তো এই যে স্থিতিশক্তি কত বৃদ্ধি পেল, স্থিতিশক্তি বৃদ্ধি বলা অথবা বিভব শক্তি বৃদ্ধি বলা একই কথা। এবং দেখো একটু আগে দেখছি আমরা, সেটা হচ্ছে এই কৃত কাজ বা সঞ্চিত শক্তি বা বিভব শক্তির পরিবর্তন হচ্ছে একই কথা। তাইলে এই বিভব শক্তি বলা আসলে কি বলা, কাজ বলা। ঠিক আছে, তাহলে কাজের মান বের করলে আমার অ্যান্সার এখানে চলে আসবে। এখন দেখো পি বিন্দু থেকে আর বিন্দুতে নিছে, তাহলে পি থেকে আর তো একটা তির্যক বিন্দু, কিন্তু আমরা জানি যে কৃত কাজের মানটা হচ্ছে এই উল্লম্ব উচ্চতা নিয়ে করলে হিসাবটা সুবিধা হয়, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু যে এমজিএইচ, এটা করলে কিন্তু আমাদের জন্য এনাফ। এবং দেখো এই এইচ এর মানটা এখানে বলা আছে, কত বলা আছে ভাইয়া, 30 মিটার বলা আছে। তাহলে এইচ এর মান যদি 30 মিটার হয়, এই এমজি এর মানটা কত বলা, দেখো এমজি হচ্ছে আমাদের এফ, এই যে 4 নিউটন ওজন। তাইলে এই এমজি এর মানটা হচ্ছে একবারে 4, আর এইচ এর মানটা হচ্ছে একবারে 30, তার মানে আমার আনসার হবে হচ্ছে 120 জুল। সো এই যে কাজের মান যে 120 জুল আসলো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত বৃদ্ধি পাইছে, 120 জুল বৃদ্ধি পাইছে। সেক্ষেত্রে মনে রাখবো, আমাদের উল্লম্ব উচ্চতা থেকে করলে ম্যাথটা কি হবে, সুবিধা হবে। এবং স্থিতিশক্তি বা বিভব শক্তির ক্ষেত্রে সবসময় আসলে উল্লম্ব উচ্চতাটাকেই হিসাব করতে হবে। আচ্ছা, এবার দেখো ভূমি থেকে স্মল এম ভরের কোনো বস্তু কণাকে 2r উচ্চতায় উত্তোলন করতে কৃত কাজ কত। তো খুব সহজ বিষয়, কৃত কাজের মানটা হচ্ছে আমাদের কত, জি এম এম 1/r1 মাইনাস 1/r2। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, এখানে তুমি বস্তু কণাকে প্রথমে টুয়ারে রাখছিলা, এরপর কি করছো, ভূমি থেকে নিছো। তাহলে ভূমি থেকে যেহেতু নিছো, তাহলে তোমার আদি যে উচ্চতাটা আছে বা আদি যে হিসাবটা আছে, সেটা হচ্ছে কোথায়, ভূপৃষ্ঠে। তার মানে তোমার আর ওয়ান এর যে মান, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের মান। এরপর তুমি কোথায় নিছো, তাহলে হচ্ছে তোমার আর ওয়ান এর মান হচ্ছে ক্যাপিটাল আর। এরপর তুমি বস্তু কণাকে টুয়ারে নিছো, তাহলে টুয়ার উচ্চতায় নিছো, কিন্তু তাহলে এইচ এর মানটা হচ্ছে টুয়ার, এইচ এর মানটা হচ্ছে টুয়ার। তাইলে আমাদের ফাইনাল যে উচ্চতাটা হইলো, হিসাব করতে হবে কিন্তু কেন্দ্র থেকে, পৃষ্ঠ থেকে হিসাব করলে হবে না। আর2 এর মানটা আসলে কত হইলো, আর এর সাথে 2r মিলে 3r। এখন তুমি এখানে সরাসরি মান বসাই দাও, তাহলে জিএম এম 1/r মাইনাস 1/3r। তাহলে এখানে জিএম এম, এখানে দেখো 3r লসাগু হলে এখানে 3 মাইনাস কি থাকে, 1 থাকে। দেয়ারফর এখান থেকে আমরা লিখতে পারি জিএম ইন্টু 2 ডিভাইডেড বাই এম ইন্টু 3r। এখন দেখো আমরা যেহেতু জানি যে স্মল জি এর ভ্যালুটা হচ্ছে আসলে ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার, তাহলে এই জিএম এর মানটা কি লেখা যায়, জিএম কে লেখা যাবে হচ্ছে জি আর স্কোয়ার দিয়ে। তাহলে এই জিএম এর মানটাকে আমি যদি জি আর স্কোয়ার দিয়ে লিখি, কারণ হচ্ছে এই অপশনটা আমাদের এখানে নাই,
তাহলে এটাকে যদি আমরা জি আর স্কোয়ার দিয়ে লিখি, এখন দেখবা যে তোমার আনসারটা চলে আসছে। তুমি যদি আর এবং আর কাটাকাটি করো, তাহলে তোমার আনসারটা আসতেছে 2gr/5m। এখন তুমি অপশন চেক করো, দেখো অপশনের মধ্যে 2mgr/3 আছে, mgr/2 আছে। আমাদের এখানে জিএম এর যে মানটা আমরা বসাইছি, এখানে কিন্তু স্মল এম একটা আমাদের আছে, এখানে কিন্তু আসলে আমাদের স্মল এমটা আছে। তার মানে এখানে আমার স্মল এমটা গুণ আকারে থাকবে, এখানে আমাদের স্মল এমটা গুণ আকারে থাকবে, নিচে থাকবে না। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখো, আমাদের স্মল এম এর মানটা আগের মতো যদি আমরা বসাই দিই, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত আসতেছে? 2grm/3 বা 2mgr/3। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো, একদম লাস্ট প্রশ্ন আমাদের, স্মল এম ভরের কোনো বস্তুকণাকে 2r উচ্চতা থেকে 3r উচ্চতায় উত্তোলন করতে মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তন। এই মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তন বলা যায় এই কথা, কৃতকাজ বলা কি কথা? সেম কথা। এই কনসেপ্টটা বুঝতে পারলেই অনেক বেশি কিছু। তাহলে বলো এই কাজের মানটা কি হবে? জি এম এম 1/, এটা একবারে করবো, দেখো বস্তুকণাকে 2r থেকে 3r উচ্চতায় নিচ্ছ, তাই না? তাহলে প্রথম দূরত্ব হচ্ছে কোথায়? 2r। এখন এটা কিন্তু ভাইয়া উচ্চতা বলছে, এটা একটু কেয়ারফুল। তাহলে আমি যদি এখানে লিখি যে 1/r1 - 1/r2, তাহলে প্রথমে কিন্তু সে কোথায় ছিল? প্রথমে সে ছিল হচ্ছে 2r উচ্চতায়। তাহলে প্রথমে ধরো সে ছিল হচ্ছে 2r উচ্চতায়, এতটুকু হচ্ছে 2r। কিন্তু কেন্দ্র থেকে সে আসলে কত উচ্চতায় ছিল বলতো? সে কিন্তু প্রথমে কেন্দ্র থেকে কত উচ্চতায় ছিল? 3r এ ছিল, তাই না? কারণ নিচে হচ্ছে আমাদের একটা আর আছে, তাহলে কেন্দ্র থেকে সে ছিল হচ্ছে 3r এ। এরপর এই উচ্চতা থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে? তাকে একটা নতুন উচ্চতায় নেওয়া হয়েছে, তাকে এরপর নেওয়া হয়েছে 3r উচ্চতায়। তাহলে এই মানটা যদি 3r হয়, আমার r2 এর মানটা কত হবে বলতো? আমাদের r2 হবে হচ্ছে 4r। তাইলে আমাদের r1 এবং r2 আমরা পেয়ে গেছি, আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুতে নেওয়া হয়েছে, তাই না? তাইলে আমাদের r1 r2 এর মান বসাইলে এখানে কাজ শেষ। আমরা লিখে ফেলি gmm 1/3r - 1/4r। এখন ম্যাথটা সহজ করার জন্য এই জিএম এর মানটাকে আমরা আগের মতো এই কাজটা করব, অর্থাৎ আমরা যেটা জানি যে স্মল জি এর ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল gm/r²। তো ওইখান থেকে আমি হচ্ছে ক্যাপিটাল জিএম এর মানটা স্মল জি আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করব। তাহলে স্মল জি আর স্কোয়ার ইন্টু এম, এখানে যদি আমরা লসাগু করি, এখানে কত থাকতেছে? 12r থাকতেছে। তো উপরে থাকে হচ্ছে আমাদের 4 মাইনাস হচ্ছে 3, আলটিমেটলি আমরা লিখতে পারবো, এবং আর এবং আর স্কোয়ার হচ্ছে আমাদের এখানে কাটা যাবে। তাহলে এখানে আর আর স্কোয়ার কাটা গিয়ে শুধুমাত্র আর থাকবে। আলটিমেটলি কত লিখতে পারতেছি দেখো, এম জি আর উপর হচ্ছে 1, এম জি আর নিচে আমাদের কত আছে? 12। সো এটাই হচ্ছে আমাদের কৃতকাজ অথবা বিভব শক্তির পরিবর্তন। তো তোমরা চাইলে এটাকে কৃতকাজ দিয়েও লিখতে পারো, অথবা বিভব শক্তির পরিবর্তন এই ডেল ইউ দিয়েও অ্যান্সারটা করতে পারো। যেহেতু রিটার্ন আসছে, তুমি একটা লিখতেই পারো, সমস্যা নাই। কাজ দিয়ে লিখলেও কেউ তোমাকে কাটবে না, কারণ এটা আসলে পরস্পর ইকুইভ্যালেন্ট টার্ম। সো এটা হচ্ছে আমাদের আসলে ফাইনালি অ্যান্সার, এত একক। ওকে, সো এরই মধ্য দিয়ে আমাদের আসলে মাস্টার ক্লাসের লেকচার 1টা শেষ। তোমাদের সাথে আবারও পরবর্তী লেকচারে দেখা হচ্ছে ইনশাল্লাহ।